আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কিম পরিবারের বিরুদ্ধে গেলেই মৃত্যুদণ্ড। সেনাবাহিনীতে কৃষকদের নিয়োগ দেওয়া হচ্ছে বললেন পুতিন। IAEA কে শর্ত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানকে F-16 যুদ্ধবিমান দিতে পেন্টাগনের যুক্তি খারিজ জয়শঙ্করের। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক বললেন চীনা রাষ্ট্রদূত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। কিম পরিবারের বিরুদ্ধে গেলেই মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সব সময় নানা কারণে আলোচনায় থাকেন, কেননা আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে তোয়াক্কা না করে দুর্বিনীত রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে দেশটি। সবাই অপেক্ষায় থাকেন এরপর আর কি করবেন কিম। কিম বিশ্বের পরাশক্তিদের সঙ্গে একই টেবিলে বসার সুযোগ যদি নাও পান, তাও কিম পৃথিবীর কাছে প্রমাণ করতে চেয়েছেন, আর যাই করুক না কেন তাকে উপেক্ষা করা সম্ভব নয়। বাক স্বাধীনতা দূরের কথা, জনগণের মৌলিক চাহিদাও এই পরিবারের মুঠোবন্দী। 1945 সালে জাপানের কাছ থেকে স্বাধীনতার পর থেকে 3 পুরুষ ধরে উত্তর কোরিয়ায় এক নায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে কিম পরিবার, আর বছরের পর বছর উত্তর কোরিয়াকে গোলাম বানিয়ে রেখেছে বলে অভিযোগ করেছে অহরহ। বিগত কয়েক দশক থেকেই উত্তর কোরিয়ায় চলছে পারিবারিক স্বৈরশাসন। কিম পরিবারের 3 প্রজন্মের কাছেই যুগের পর যুগ ধরে দেশটির সর্বোচ্চ ক্ষমতা গচ্ছিত আছে। উত্তর কোরিয়ার প্রথম ও চিরন্তর প্রেসিডেন্ট কিম উল সুং বর্তমান রাষ্ট্রপ্রধান কিমের দাদা ক্ষমতায় আসেন। এরপর দাদার পুত্র অর্থাৎ কিমের বাবা কিম জং উল তার উত্তরাধিকারী হন, আর 2011 সালের 17 ডিসেম্বর বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন কিম জং উন। দেশটিতে সরকারের বিরুদ্ধে সমালোচনা করায় শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে নিজের আত্মীয়দেরও ছাড় দেয় না। আর খ্রিস্টানদের জন্য তো দেশটি জ্বলন্ত কারাগার। দেশের কোথাও খ্রিস্টান পাওয়া গেলেই তাকে গুলি করে হত্যা করা হয়। সরকারের সমালোচনা করলে বা বিরোধী কোনো মনোভাব প্রকাশ করলে মৃত্যুদণ্ড বা কারাদণ্ডের মতো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয়। এক নায়কতন্ত্রের কিম রাজবংশের 3য় সদস্য হিসেবে অবারিত ক্ষমতায় বসে আছেন কিম জং উন। সে তার ভাইকেও হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বড় সৎ ভাই কিম জং উন নামকে উত্তরাধিকারের জন্য উপেক্ষা করা হলে রাজবংশের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং পরে CIA তথ্যদাতা হয়েছিলেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে অত্যন্ত নাটকীয়ভাবে খুন করা হয় সৎ ভাইকেও। এমনকি যারা এই খুনের সাথে জড়িত ধরা পড়ার আগ পর্যন্ত তারা জানতেই নেই না এমন ঘটনায় জড়াচ্ছেন তারা। উত্তর কোরিয়ার বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম হলেও স্বল্প সময়ের মধ্যে দেশটিকে পরমাণু শক্তিধর করে তুলেছেন কিম। অন্য শক্তিশালী দেশগুলোর হুমকিতে তোয়াক্কা না করে একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তিনি। বাপ দাদার কিছু নীতি ভেঙে ক্ষমতায়নের নারীদের সামনে এনেছেন কিম। প্রথমবারের মতো নিজের স্ত্রী রি সোল জুকে ফার্স্ট লেডির মর্যাদা দিয়েছেন। ছোট বোন কিম ইয়ো জংকে দলের কার্যনির্বাহী পরিষদ পলিট বুলেটের সদস্য পদে বসান। উত্তর কোরিয়ার নাগরিকদের কাছে কিম জং উন ভগবান তুল্য, তবে সেটা বাধ্য হয়ে নাকি ভয়ের কারণে তা স্পষ্ট নয়। সরকারের সমালোচকদের কখনো ক্ষুধার্ত কুকুরের মুখে ঠেলে দিয়ে, কখনো কামারের তোপে, কখনো সামনে থেকে গুলি করে দ্বন্দ্ব দেওয়ার একাধিক নজির রয়েছে কিমের। নৃশংস এ শাসক 3 শতাধিক অভিজাত লোককে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেশটির সেনাপ্রধান জেনারেল রি ইং গিলকে কামানের গোলায় উড়িয়ে দেন পর্যন্ত। সেনাবাহিনীতে কৃষকদের নিয়োগ দেওয়া হচ্ছে বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সশস্ত্র বাহিনীর সেনা সমাবেশে কৃষকদের নিয়োগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার রুশ কর্মকর্তাদের এক বৈঠকে তিনি কথা বলেছেন। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন 2023 সালে খাদ্যশস্য উৎপাদনের ঝুঁকিতে পড়তে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া শরৎকালে কৃষকদের ব্যস্ত মৌসুম। এ সময় তারা আগামী বছরের জন্য গম ফলায়। একই সময়ে তারা সয়াবিন ও সূর্যমুখীও চাষ করে। ইতিমধ্যে বৃষ্টির কারণে শীতকালীন গমের উৎপাদন অনেক বিলম্বিত হয়েছে।
টেলিভিশনে প্রচারিত বৈঠকে পুতিন বলেন, আমি আঞ্চলিক প্রধান ও কৃষি সংস্থার প্রধানদের প্রতি কিছু বলতে চাই। আংশিক সেনা সমাবেশের অংশ হিসাবে কৃষকদেরও সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের পরিবারকে অবশ্যই সহযোগিতা করতে হবে। এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য আপনাদের নির্দেশ দিচ্ছি। বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় প্রথমবার সেনা সমাবেশের ঘোষণা দেন পুতিন। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই এই সেনা সমাবেশের নির্দেশ দেন তিনি। এই ঘোষণার পর সেনাবাহিনীতে যোগ দিতে সক্ষম মানুষেরা সীমান্তের দিকে ছুটতে শুরু করেছে। বেশ কয়েকটি স্থানে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন। কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রুশ কর্মকর্তারা বলেছেন, সেনা সমাবেশ কর্মসূচির আওতায় 3 লাখের বেশি রুশ নাগরিককে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে। বৈঠকে পুতিন আরো বলেছেন, 2022 সালে রেকর্ড মাত্রায় 150 মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদনের রেকর্ডের দিকে যাচ্ছে রাশিয়া। এর মধ্যে 100 মিলিয়ন টন গম রয়েছে। আইএইএ কে শর্ত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর নানা তৎপরতার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ইরানের কাছে এটা গ্রহণযোগ্য নয়। তিনি মার্কিন গণমাধ্যম আল মনিটরকে দেওয়া সাক্ষাৎকারে আজ কথা বলেন। তিনি আরো বলেন, ইরান আইএইএ এর প্রশ্নগুলোর উত্তর দিতে প্রস্তুত, তবে আইএইএ কে তার টেকনিক্যাল বা কারিগরি দায়িত্বে ফিরে যেতে হবে। আইএইএ এর যদি তার নির্ধারিত দায়িত্ব তথা কারিগরি দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে ইরান এই সংস্থার সঙ্গে সহযোগিতা বাড়াবে বলে জানান আমির আব্দুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকা ও 3 ইউরোপীয় দেশ যে ভুলটি করেছে তা হলো তারা পরমাণু সমঝোতা পুনর্জীবন বিষয়ক আলোচনা চলার একই সময় ইস্তেহার পেশ করেছেন। আব্দুল্লাহিয়ান বলেন, বিশ্বের 2% পারমাণবিক তৎপরতা চালাচ্ছে ইরান এবং সেই তৎপরতাও শান্তিপূর্ণ। কিন্তু আইএইএ গোটা বিশ্বে সব মিলিয়ে যত পরিদর্শন কাজ চালায় তার 37%ই চালাচ্ছে ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপনের কাজটি ত্যাগ করতেও আইএইএ এর প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানকে F-16 যুদ্ধ বিমান দিতে পেন্টাগনের যুক্তি খারিজ জয়শঙ্করের। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসলামাবাদকে যে সামরিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে ভারতের উদ্বেগ অপেক্ষা করার অভিযোগ উঠেছে। জো বাইডেন সরকার পাকিস্তানকে F-16 যুদ্ধ বিমান আধুনিকরণের সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে মার্কিন মূলকে থেকেই কড়া সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অসন্তোষ এবং হতাশার কথা জানিয়ে পেন্টাগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের বোকা বানানোর চেষ্টা করবেন না। এই সিদ্ধান্ত আমেরিকার ইন্ডিয়া ফার্স্ট নীতির পরিপন্থী। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করাতেই পাকিস্তানকে আধুনিক F-16 দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বাইডেন সরকারের যুক্তিও খারিজ করেছেন এস জয়শঙ্কর। তার বক্তব্য, সকলেই জানেন ওই যুদ্ধ বিমান কাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। বাইডেন সরকারের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র উপকৃত হবে না বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, 2019 সালে বালাকোট কাণ্ডের পর যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত লঙ্ঘন করে ভারতের বিরুদ্ধে F-16 ব্যবহারের অভিযোগ উঠেছিল পাকিস্তান বিমান বাহিনীর বিরুদ্ধে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বাইডেনের ডেমোক্রেটিক পূর্বসূরি বারাক ওবামার আমলে পাকিস্তানকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম F-16 যুদ্ধ বিমান দিয়েছিল ওয়াশিংটন। সম্প্রতি পেন্টাগনের তরফে ইসলামাবাদের জন্য যে সামরিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওই যুদ্ধ বিমানগুলোর আধুনিকায়নের সহায়তার বিষয়টি রয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক বললেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে শান্তি বজায় রাখতে এবং সীমানা লঙ্ঘনের বিষয় নিয়ে বেইজিং নেপিদোর সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে 1 মাসের বেশি সময় ধরে সীমান্তে যে অস্থিরতা পরিস্থিতি চলছে তা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলমের সঙ্গে বৈঠক করেন বলেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বন্ধুদের মধ্যে যে রকম কথা হয় আমাদের মধ্যে সেরকম কথা হয়েছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন সহ একাধিক আন্তর্জাতিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র সচিব আমাকে এ নিয়ে বলেছেন, সীমান্তে যা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। আমি মনে
করি এটি একটি আলোচনার বিষয়। রাষ্ট্রদূতের পর গণমাধ্যমের মুখোমুখি হন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বেইজিং নেপিদোর সঙ্গে আলোচনা করবে বলে রাষ্ট্রদূত আশ্বাস করেছেন।